জামাত ইসলামী পার্লামেন্টের বাইরেও আমরা বলেছি এবং পার্লামেন্টের অভ্যন্তরে আমাদের নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সংসদে তার বিভিন্ন সময়কার বক্তব্যে ব্যাপকভাবে সেসব বিষয়গুলো তুলে ধরছেন। সেটা হচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি তার নির্বাচনী অঙ্গীকার প্রতিশ্রুতি ইভেন তাদের ৩১ দফায় যে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে সব কিছুকে ভঙ্গ করে তারা যেমন সংবিধান সংস্কার কমিশন থেকে ফিরে আসলো তাদের ৩১ দফার প্রথম পয়েন্ট থেকে। মিডিয়া কর্মী হিসেবে আপনাদের কাছে বিএনপির ৩১ দফা আছে সবার কাছে। আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এমন একটা বিষয় আপনাদের উপস্থাপন করব, সেটা হচ্ছে নির্লজ্জভাবে দলীয়করণ। প্রশাসনের বিভিন্ন পদে, সাংবিধানিক পদে, প্রশাসনিক পদে, সংবিধিবদ্ধ পদে, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত, কিভাবে এত অল্প সময় ক্ষমতাসীন একটি দল জাতির সাথে কৃত তার অঙ্গীকারকে খেলাফ করতে পারে, ভঙ্গ করতে পারে। আপনারাও তার সাক্ষী আছেন, আমরাও তার কিছু দৃষ্টান্ত আজকে পেশ করব এবং তীব্রভাবে এর প্রতিবাদ আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাবো এবং সরকারকে এই অপরিণামদর্শী পথ থেকে ফিরে আসার জন্য আমরা আহ্বান জানাবো। এবং কমনলি আপনারা দেখছেন নির্বাচনের পরে বাংলাদেশের সকল জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ইভেন বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠানে দলীয় লোকজন, নির্ভেজালভাবে দলীয় লোকজন তারা নিয়োগ দিচ্ছে। স্লোগানে তারা বলেছেন সবার আগে বাংলাদেশ, কিন্তু এত বড় একটা জাতীয় সংসদ, এই দেশে এতগুলো রাজনৈতিক দল, পার্লামেন্টে একটা বিশাল অপোজিশন পার্টি সেখানে আছে। নির্বাচনের অব্যবহিত পরে তার উচিত ছিল স্থানীয় সরকারের নির্বাচন তো আমরা আগেই দাবি করেছিলাম যে বিফোর পার্লামেন্ট লোকাল গভর্নমেন্ট ইলেকশন দেন, কিন্তু বিএনপির কারণে সেটা হলো না। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিংয়ে লন্ডন কনস্পিরেসির মধ্য দিয়ে গণভোটও আগে করতে দিল না, একই দিনে গণভোট, জাতীয় ভোট, স্থানীয় সরকারও আগে হলো না, যে কারণে আজকে গণভোটের রায় না মানার একটা সর্বনাশা পথে তারা কৌশলে হাঁটছে। সংবিধান সংস্কার পরিষদের রাষ্ট্রপতির আদেশকে অ্যাভয়েড করে, আইন ভঙ্গ করে, পার্লামেন্টে অন্যায়ভাবে সংবিধান সংস্কার না করে সংশোধনের নামে একটা প্রহসনের পরিকল্পনা তারা করছে। তো ফলে এই সব জায়গাতে তাদের দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়েছেন উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে, সিটি কর্পোরেশনগুলোতে, ওয়াসা। মানুষ বিস্মিত হচ্ছে। আমি দলীয়করণের বিরুদ্ধে, স্বচ্ছ এইসব প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে তাদের ৩১ দফায় তারা যে অঙ্গীকারটা করেছে, আমি সেটা একটু শুধু পড়ে শুনবো আপনাদেরকে, তারপরে সুনির্দিষ্ট কিছু দলিল আপনাদেরকে দেব। তাদের ঘোষিত ৩১ দফার নবম দফা আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। নবম দফাতে তারা বলছেন, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন। প্রশ্ন, সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া, সেন্টেন্সটা খেয়াল করবেন, বিএনপির ৩১ দফার নবম দফায়, সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করিবার লক্ষ্যে এই সকল প্রতিষ্ঠানে আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হইবে। এটা তাদের অঙ্গীকার। সংকীর্ণ দলীয়করণের ঊর্ধ্বে উঠবেন তারা, কিন্তু সংকীর্ণতাবাদ ১০০% দলীয়করণের মধ্যে থেকে ওনারা এখন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। জাতীয় নির্বাচনের পর ঠিক আছে, সিটি কর্পোরেশনগুলো শূন্য,
জেলা পরিষদ, বিভিন্ন জায়গায় আপনার স্থানীয় নির্বাচন দিতে পারতেন। বাংলাদেশের সংবিধানে পরিষ্কার বলা আছে, স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারাই স্থানীয় সরকার শাসিত হবে, এটা আমাদের কনস্টিটিউশনে বলা আছে। উনি ইলেকশন দিয়ে দিতে পারতেন, কিন্তু নির্বাচন না দিয়ে আপনি প্রশাসক দিলেন। প্রশাসক তো ছিলই, এই যে সব সিটি কর্পোরেশনের প্রশাসক একজন ছিল, সেটাকে সরাই দিয়ে আপনি আবার দলীয় লোকজন দিলেন। আর সারা দেশে আপনি এত রাজনৈতিক দল নিবন্ধিত, পার্লামেন্টে এত দল, একটা দল খুঁজে পেলেন না, সব বিএনপি পাইলেন। ঠিক আছে না, ইলেকশন দেবো, তার আগে আমরা সবাই মিলে দিচ্ছি যখন তখন। সবার আগে বাংলাদেশ তো সবাইকে মিলেমিশে করি না, সবার আগে বিএনপি, তার আগে এমপি। এগুলো হচ্ছে ৩১ দফার ৯ম দফায় ঘোষিত সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া। এটা আপনাদেরকে রেফার করলাম। এখন আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো নজর রেখেছেন, গতকালকে ৩ জন ছাত্র দলের নেতাকে তারা নিয়োগ দিয়েছেন। ১ নম্বর আবদুল্লাহ আল নোমান, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি, তাকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ডেপুটি ডাইরেক্টর করেছেন 6th গ্রেডে, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশের। ২ নম্বর ঢাকা মহানগরী ছাত্রদলের দক্ষিণের সহসভাপতি মেহেদি হাসান আবির, তাকে নিয়োগ দেওয়া হয়েছে মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ। এটা একটা ডেভেলপমেন্ট অথরিটি, গুরুত্বপূর্ণ হাব বাংলাদেশের উন্নয়নের জন্য। সেখানে তাকে ডেপুটি ডাইরেক্টর করা হয়েছে 6th গ্রেড। ৩ নম্বর রাকিবুল হাসান রাকিব, সে ঢাকা কলেজের ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি, এনজিও বিষয়ক ব্যুরোর ডেপুটি ডাইরেক্টর 6th গ্রেড। এই 3টা নিয়োগ তারা গতকালকে করেছে। আর কালকের মধ্যে আরও কিছু নিয়োগের খবর আপনাদের কাছে আমি দিচ্ছি। সবচেয়ে মানুষকে বিস্মিত করেছে, নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে 1 বছরের চুক্তিতে জনাব শামসুল আলম নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এর আগে স্টেটমেন্ট করে তাতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করে আমরা 26 তারিখে তার নিন্দা করেছি। এবং চিহ্নিত দলীয় ব্যক্তিত্ব তিনি। নির্বাচন কমিশন একটি অতি সংবেদনশীল এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, সবাই আপনারা জানেন, যার মূল ভিত্তি হলো শতভাগ নিরপেক্ষতা এবং জনগণের আস্থা। ইলেকশন কমিশন যদি নিরপেক্ষ না হয় তো বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ভিত্তিটাই নষ্ট হয়ে যায়। কিন্তু অতি সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে শামসুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, যিনি বিএনপির কর্মকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিলেন অতীতে, এবং তিনি অবসরের পরে বিএনপির একটা নির্দিষ্ট কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সে কি কমিটি আপনাদেরকে আমি তথ্য দিচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত সংসদীয় আসনের পুনর্বিন্যাস একটা কমিটি ছিল, সেই কমিটির সদস্য ছিলেন এই শামসুল আলম। তাকে অতিরিক্ত সচিব হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। স্পষ্ট একজন দলীয়। আমাদের দুঃখের সাথে এইসব ব্যাপারে যখন কথা বলা হয়, বিএনপির মহাসচিব সহ 2-1 ব্যাখ্যা দেন, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইস্যুতে তিনি বিএনপির একটা পলিসি মেকিং জায়গা আছে, না ওটা দলীয় খুব গুরুত্বপূর্ণ জায়গা না, দলের নীতি নির্ধারণের জায়গা। এই যে শামসুল আলম সাহেব নির্বাচনের আসনগুলোর পুনর্বিন্যাস কমিটির মেম্বার, এ কি ছোটোখাটো? সেখানকে থেকে অবসরের পরে তাকে নিয়ে আসা হয়েছে অ্যাডিশনাল সেক্রেটারি, ইলেকশন কমিশন সেক্রেটারিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তার বয়স এখন 67 বছর। তো আমি সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ জানাবো যে বিএনপির রাজনীতিতে জড়ানো 67 বছর বয়সী একজন ব্যক্তিকে পুনরায় স্পর্শকাতর এই প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা কি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে? সামনে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার অতিরিক্ত সচিবের কিন্তু ডাইরেক্ট ভূমিকা থাকে। তাহলে বিএনপির এজেন্ডা বাস্তবায়নে তিনি আগেও সোচ্চার ছিলেন, ওখানে বসে তিনি কিন্তু বিএনপির এজেন্ডা বাস্তবায়নের ভূমিকা পালন করবেন।
আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আরও নিন্দা জানাই কি, এই নিয়োগের পর বিএনপির মিডিয়া সেল, একটা মিডিয়া সেল আছে, তারা রীতিমতো এমনভাবে প্রচার এনজয় করতেছেন, উৎসব মুখর পরিবেশে, কি যেন একটা মহা বিজয় তারা করেছেন। ফলে ইলেকশন কমিশনকে একটা আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য এইভাবে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, যেগুলো নজিরবিহীন ঘটনা। কি করে এই সরকারের পরিচালনায়, এই ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে আগামী স্থানীয় সরকার নির্বাচনের যে কথা শোনা যাচ্ছে, তা কি করে নিরপেক্ষ হতে পারে, গ্রহণযোগ্য হতে পারে, স্বচ্ছ হতে পারে। ফলে আমরা অবিলম্বে এই শামসুল আলম সাহেবের নিয়োগ বাতিল দাবি করছি। তা না হলে স্থানীয় সরকার নির্বাচন দারুণভাবে প্রশ্নবিদ্ধ। এই নির্বাচনে সুষ্ঠু যেহেতু হবে না, ফলে অংশগ্রহণ করা নিয়েই তখন বিরোধী দলকে আবার ভাবতে হবে। দেখেন, আমি আজকে সব মিলিয়ে কয়েকজনের নাম এবং কোন পদে বিএনপির তিনি ছিলেন এবং কোন পদে নিয়োগ দেওয়া হলো বাই নেম আমি আপনাদের কাছে স্পেসিফিক উল্লেখ করছি। আপনারা রেকর্ড করছেন, অনেকে নোট করতে পারেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপির ছিলেন রাশেদুল হক। তাকে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে, ম্যানেজিং ডিরেক্টর। এটিএম আব্দুল বারী ড্যানি, তিনি সহধর্ম বিষয়ক সম্পাদক বিএনপির ছিলেন। তাকে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, যেটাকে BIWTC বলা হয়, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, তার চেয়ারম্যান বানানো হয়েছে। শামসুল আলম কথা তো বললাম, অ্যাডিশনাল সেক্রেটারি। আব্দুল খালেক, রংপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, তাকে নিয়োগ দেওয়া হয়েছে স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের, তাকে চেয়ারম্যান করা হয়েছে। স্বায়ত্তশাসিত সংস্থা, দেখলেন তো বিএনপির 31 দফার 9ম দফা পড়ে শোনালাম। স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ সাংবিধানিক কোনো সংস্থায় সম্পূর্ণ দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে উন্নয়ন করবেন, তো এখানে 100% দলীয় সংকীর্ণতার মধ্যে ঢুকে এটা করছেন। কাজী রওনকুল ইসলাম টিপু, বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, তাকে বানানো হয়েছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, তার ম্যানেজিং ডিরেক্টর, MD। এরপরে বেনজির আহমদ, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপির, তাকে বিসিক যেটা আছে, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে। কত গুরুত্বপূর্ণ পদ! বাংলাদেশের সব জেলায় বিসিকের শিল্পনগরীগুলো আছে, সেখানে ছোট ক্ষুদ্র ইন্ডাস্ট্রি, সেখানে বিনিয়োগ, নানান বেনিফিশিয়ারি পার্টিকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, এগুলোর মূল যে সমস্ত জায়গা, বিনিয়োগ কর্তৃপক্ষ, মহেশখালী বিনিয়োগ কর্তৃপক্ষ, অমুক কর্তৃপক্ষ, বিসিক, স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, আভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ, সব জায়গায় হচ্ছে ব্যবসা। তো এগুলো আমরা শুনি, দেখি, আর আওয়ামী লীগের আমলের দলীয়করণ দুর্নীতির মহা জমজমাট যে হাট বাজার বসাইছিল, এখন তো 5 মাসেই তো আমরা এখন সেই হাট বাজারের আলামত দেখতে পাচ্ছি। নেক্সট, শেষ হয়নি, আরো 6 জন আছে। মোসাদ্দেক হোসেন বুলবুল, খুব পরিচিত লোক, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহীর মেয়র ছিল, খেয়াল আছে তো আপনাদের। তাকে কোথায় বসিয়েছেন? BFITC, যেটাকে বলা হয় বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, এটা একটা সরকারের স্বায়ত্তশাসিত সংস্থা। বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন, তার চেয়ারম্যান করা হয়েছে মোসাদ্দেক হোসেন বুলবুল। নেক্সট, মোহাম্মদ কামরুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত ছিলেন যুব দলের, তাকে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব করা হয়েছে। জাতীয় সমাজ কল্যাণ পরিষদ সোশ্যাল ওয়েলফেয়ার এবং চ্যারিটেবল কাজের প্রচুর ফান্ড, এখানে ওনাকে নির্বাহী সচিব করা হয়েছে। সালাউদ্দিন সরকার, যিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির কার্যকরী সভাপতি ছিলেন, তাকে সরকারের শ্রম মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, যেখান থেকে শ্রমিকদেরকে নানান চ্যারিটি, সোশ্যাল ওয়েলফেয়ার জাতীয় নানান ধরনের সহযোগিতার ফান্ড দেওয়া হয়, তার উনি ডিজি, মহাপরিচালক, ডিরেক্টর জেনারেল করা হয়েছে। চিন্তা করতে পারেন, সবার আগে বাংলাদেশ, সবার আগে বিএনপি এবং তার লোকজন। ফান্ড কোথায়, টাকা কোথায়, লুটপাটের বাজার কোনটা, সব বাজারের ইজারাদারি উনাদের থাকতে হবে।
নেক্সট, শামসুজ্জামান সুরুজ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, তাকে কোথায় নেওয়া হয়েছে? চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, তার চেয়ারম্যান করা হয়েছে। জাকির হোসেন সিদ্দিকী, সাবেক কেন্দ্রীয় সহসভাপতি যুব দলের, তাকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান, সব গুরুত্বপূর্ণ বড় বড় জায়গা, তাঁত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। মামুন হাসান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির, তাকে বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান, বিজেসি, বাংলাদেশ জুট কর্পোরেশন, খুব গুরুত্বপূর্ণ। জুট, চিনি শিল্প, খাদ্য, আভ্যন্তরীণ নৌ চলাচল, বিসি, স্টিল ইঞ্জিনিয়ারিং, মোটামুটি হাট বাজারগুলো আর নাই, চাঁদাবাজির সব মার্কেট, যাদের স্লোগান হলো সবার আগে বাংলাদেশ, সবার আগে বিএনপি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি এর দু একটা কপি দেবো, আপনারা প্রয়োজনে ফটো করে নিতে পারবেন, আপনারা হয়তো রেকর্ড করছেন। তো আমাদের কথা হলো যে একেবারে দলীয়করণ তো হয়ে গেল, ইলেকশন কমিশনের এডিশনাল সেক্রেটারি, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এমন একজন নীতি নির্ধারণী ব্যক্তিকে, যিনি বিএনপির পারপাস সার্ভ করেছেন, ওখানে এসে তিনি ইলেকশনটাকে কি করে বিএনপির ঘরে নেবেন দলীয়করণ করে, সেই ষড়যন্ত্রের জন্য এখানে বসানো হয়েছে। আমরা আজকে এই যে ছাত্র দলের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত ৬৭ বছর বয়সী যিনি নজরুল ইসলাম খান ভাই, আমাদের খুব সিনিয়র একজন রাজনৈতিক নেতা, তিনি অসুস্থ, তার সঙ্গে কাজ করেছেন। তিনি তো পলিটিক্যাল লিডার করবেনই, কিন্তু আসন পুনর্বিন্যাস কমিটির দলীয় পলিসি মেকিং জায়গায় তিনি ছিলেন, শামসুল আলম, সেই লোককে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আজকে তাকে সহ এই সমস্ত রাজনৈতিক নিয়োগ বাতিল করতে অনুরোধ করছি। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না। জনগণের কাছে যে বার্তা যাচ্ছে, তাতে যে জন্য জুলাই অভ্যুত্থানের এত রক্ত, এত আন্দোলন, দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত, ভিন্ন মতের বিরুদ্ধে দমনপীড়ন হবে না, কত কথা আমরা বলেছি, বৈষম্যহীন মেধার ভিত্তিতে চাকরি বাকরিতে এখন আর ইন্টারভিউ আর মেধার দরকার নাই। বিএনপির একটা পোর্টফোলিও, ছাত্রদলের একটা পোস্ট হোল্ড করতে পারলেই ওটি কোয়ালিফিকেশন, এটাই এখন বোঝা যাচ্ছে। তাহলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যত বক্তৃতা করেছি, আওয়ামী লীগ সব দলীয়করণ করলো, সব ছাত্রলীগ বসাইলো, শুধু নামটা পাল্টে গেছে, চরিত্র সব এখন ঠিক হয়ে গেছে। বেশি দীর্ঘ আর বক্তব্য রাখবেন, আমার নেতৃবৃন্দ পাশে আছেন, আপনারা সকলের পরিচয় জেনেছেন। আমাদের সহকারী সেক্রেটারি বৃন্দ, মৌলানা এটিএম মাসুম, হামিদুর রহমান আজাদ, মৌলানা আব্দুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, আমাদের মিডিয়া উইংসের সদস্য জাহিদুল ইসলাম, সবাই আছেন। আপনাদের কাছে এটা আমি বক্তব্য রাখলাম। কোনো প্রশ্ন আপনাদের নিশ্চয়ই থাকবে, আমাদের সাথীরা প্রশ্ন উত্তরে আমাদেরকে সহযোগিতা করবেন, এক একজন করে বলবেন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এটা একটু দিয়ে দাও তো, কপি টপি করে নেবেন। হ্যাঁ, পরিচয় দিয়ে কথা বলেন, কোন মিডিয়ার সাথে আছেন? সাইফুল ইসলাম, জাতীয় সংবাদ। জাতীয় সংবাদ কি প্রিন্ট মিডিয়া না অনলাইন? হ্যাঁ, আমি মনে করি আজকের সংবাদ সম্মেলনের সাথে প্রাসঙ্গিক প্রশ্নগুলো আজকে হোক না। আপনারটা থামেন দেখি, আমি অন্যদের আছে কিনা একটু নিয়ে নিই, একটু প্লিজ। আমি বলছি আজকে আমি একেবারে সরকারের নির্লজ্জ দলীয়করণকে সংবাদ সম্মেলনের এজেন্ডা আমরা করেছি। এই ইস্যুতে যদি কোনো সাংবাদিক বন্ধু প্রশ্ন থাকে, সেইটা আগে বলতে সুযোগ দিই। আপনার অন্য প্রসঙ্গ যদি সুযোগ থাকে পরে। আপনাকে তো কথাটা শোনাইতে পারলাম না, আপনি না, আপনি এখন বলবেন না, কারণ আমার আজকে সংবাদ সম্মেলনে মাইকটা নেন না। এই দলীয়করণ ইস্যুতে আমাদের যে তথ্যপূর্ণ অভিযোগ এবং এদের নিয়োগ বাতিলের দাবির প্রশ্নে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি বিনয়ের সাথে সেগুলো করবার জন্য অনুরোধ করছি, আমরা জবাব দেব। আর এটা একেবারে অপ্রাসঙ্গিক।
পার্সোনালি আপনি জেনে নিতে পারবেন। বলেন। বাংলা ভীষণ, আচ্ছা। আমরা কর্মসূচির সামনে আছে, আমরা ইলেকশন কমিশনেও আমাদের একটা ডেপুটেশন আছে, নানান প্রোগ্রাম আমাদের আছে, আমরা শুধু এটার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না ইনশাআল্লাহ। স্টার নিউজ এখানে হচ্ছে একটু শিক্ষক যারা আছে, যেহেতু এই প্রসঙ্গে একটু শিক্ষকদের নির্বাচনে অযোগ্য ঘোষণার তারা সিদ্ধান্ত নিয়েছে। এই যে বিষয়টা, এরপরে আমরা দেখার সচিব বিরোধিতা, এই দলীয় কর্মের বিষয় সহ এই যে একটু শিক্ষকদের নির্বাচন অযোগ্য ঘোষণা, এই বিষয়টা আপনাদের দলীয় অবস্থা কি, এবং যদি এগুলো বাস্তবায়ন হয়ে যায় শেষ পর্যন্ত, তারা আপনাদের অবস্থান কি হবে? ধন্যবাদ। আমরা এ সম্পর্কে অবহিত এবং নজর রাখছি। লাস্ট খবর আপনারা হয়তো বোঝেন যে এটা সিদ্ধান্ত হয়নি, ইলেকশন কমিশন তারা একটা মতামত সুপারিশ তারা মিনিস্ট্রিতে পাঠিয়েছে, এটার উপর তারা আলোচনা হবে, মিটিং হবে, তারপরে সিদ্ধান্ত হওয়ার প্রক্রিয়াতে যাচ্ছে। ইন দি মিন টাইম আমরা ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলার জন্য সময় চেয়েছি। আমরা অলরেডি রিটেন একটা ওপিনিয়ন আগে দিয়েছি, স্থানীয় সরকার নিরপেক্ষ করতে জামাতের কিছু মতামত রিটেন পাঠিয়েছি। আমরা মনে করেছিলাম গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন বা লোকাল ইলেকশনের আগে ইলেকশন কমিশন পলিটিক্যাল পার্টি বা স্টেক হোল্ডারদের সাথে একটা মত বিনিময় করে, এবার ওনারা তাও করেননি। সে কারণে আমরা সময় চেয়েছি, আমরা অফিসিয়ালি এ ব্যাপারে আলাদা বক্তব্য রাখবো। আর এ ব্যাপারে সংবিধানের নাগরিক অধিকারের সাথে সাংঘর্ষিক, সে ব্যাপারে অনেক আইনি পদক্ষেপ নেওয়ারও স্কোপ রয়েছে। সংবিধান বিরোধী একটা স্টেপের দিকে গভর্নমেন্ট যদি যায় তাহলে তাই হবে। এ ব্যাপারে আমাদের প্রস্তুতি পদক্ষেপ ইনশাল্লাহ চলছে। আমার প্রশ্ন হচ্ছে, এই সাম্প্রতিক সময় আমরা দেখছি যে ফ্যামিলি কার্ড দিয়ে বা বিভিন্ন কার্ড দিয়ে বিএনপিকে কার্ড উপরে ভর করে ক্ষমতায় এসেছে বলে জনগণ মনে করে। সেই কার্ডের একটা সার্ভে চলতেছে, সেই সার্ভেতে দেখা যায় একসঙ্গে আজকে যেমন দলীয় নিয়োগের কথা বলছে, সেই সার্ভের ক্ষেত্রে মাঠ কর্মী, তথ্য সংগ্রহকারী থেকে শুরু করে সুপারভাইজার পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই তারা একইভাবে এই কার্ডের ব্যাপারেও দলীয় লোকজন নিয়োগ করছে। এবং আমরা জনগণ শঙ্কা করছে যে কার্ড যাদেরকে বিতরণ করা হবে, যদিও সেটা রাষ্ট্রীয় বা সরকারি কোষাগার থেকে কার্ড বিতরণ করা হবে, কিন্তু সেটাও ব্যাপকভাবে দলীয় কর্মের মাধ্যমেই হবে। এই বিষয়ে আপনাদের কোনো সামনে কোনো কর্মসূচি আছে কিনা, বা আপনারা এই বিষয়ে সম্পর্কে এত কিনা? হ্যাঁ, হামিদ ভাই বলবেন, মাইক্রোফোনটা দিন। আসলে ফ্যামিলি কার্ড সহ বহু কার্ডের আবির্ভাব হয়েছে বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে। এগুলো আমাদের সেক্রেটারি জেনারেল নেতৃত্বে নির্বাচন কমিশনকে নির্বাচনের আগেই আমরা গিয়েছিলাম, বলেছি ডেমি কার্ড করে কিভাবে ইলেকশনকে প্রভাবিত করার জন্য কনস্পিরেসি হয়েছে, এগুলো ডকুমেন্টারি প্রুফ করা হয়েছে, তুলে দেওয়া হয়েছে। কিন্তু আজ্ঞাবহ নির্বাচন কমিশন কোনোটাই আমলে নেয়নি, ঘটনা যা করার তাই ঘটেছে। এখন যেটা আপনি বলছেন ওটা আগের এক্সটেনশন, ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা হচ্ছে তারা দলীয়করণ করবে সর্বোচ্চ। এটার নমুনা আজকে ডকুমেন্টারি অনেকগুলো বিষয় কাগজে আপনাদেরকে দেওয়া হয়েছে। এখন আমাদের বক্তব্য হচ্ছে সরকার পরিচালনা করতে গিয়ে এই যে কার্ডের প্রবর্তন হলো, এখন কার্ডের মধ্যে কি আছে? কার্ডের মধ্যে দুটি ব্যাড ইফেক্ট আছে। নাম্বার 1 হচ্ছে এই ফ্যামিলিগুলোকে প্রণোদনা দিতে গিয়ে কর্মসংস্থানমুখী না করে তাদেরকে আরো ত্রাণ নির্ভর করে তোলা হচ্ছে, স্বনির্ভর না করে। বলা হচ্ছে স্বনির্ভর, কার্যত এটা স্বনির্ভর না হয়ে ত্রাণ নির্ভর হয়ে যাবে, সাহায্য নির্ভর হয়ে যাবে। তার সাথে কর্মসংস্থানমুখী যদি কোনো প্রকল্প নিত, এই টাকাটা সেখানে যদি বিনিয়োগ হতো তাহলে যাবে বেশি উপকৃত হতো। নাম্বার 2 হচ্ছে লুটপাট। ব্যাড ইফেক্টের সেকেন্ড পয়েন্ট হলো লুটপাট এবং দলীয়করণ। লুটপাট হচ্ছে এখানে যে টাকাটা বিনিয়োগ হবে সেটাও কিন্তু বন্টনের ক্ষেত্রে স্বচ্ছতা এবং সুশাসনের অনুপস্থিতি আছে। সুশাসন, করাপশন ফ্রি যে নীতিমালা সেটা এনশিওর না করে যদি এই সমস্ত বিনিয়োগে যায়,
আর দলীয় ক্যাডারদের হাতে যদি এটা চলে যায়, অতীতে যেভাবে ছাত্রলীগ করেছে এখানে ছাত্রদল করবে। এই যে আমাদের সেক্রেটারি একটু আগে বললেন, শুধু নামটা পরিবর্তন, ক্যারেক্টার একই। এই কার্ডের বিষয়টা কিন্তু একই রূপান্তর, ভিন্ন ভাষা দিয়ে রাষ্ট্রীয় অর্থ লুটপাটের একটা নতুন ব্যবস্থাপনা ছাড়া আর কিছু নয়। দলীয়করণের মাধ্যমে ছাত্রদলের হাতে বিশাল রাষ্ট্রীয় কোষাগারের টাকা তুলে দিয়ে দুর্নীতি এবং লুটপাটের ব্যবস্থা ছাড়া আর কোনো জাতি উপকৃত হবে বলে আমরা মনে করি। ধন্যবাদ। আর প্রশ্ন? কোন কোন টেলিভিশন? ৭১ বলো। বিএনপির মহাসচিব তো বলেই দিছে যে আমাদের স্ট্যান্ডিং কমিটিতেই সিদ্ধান্ত হবে রাষ্ট্রপতির প্রার্থী হবে। সবার আগে বাংলাদেশ, তো সবার আগে বিএনপি। কিসের বিরোধী দল? সংসদ লাগে না, সংসদ লাগবে না, বিরোধী দলের কোনো ওপিনিয়ন নেই, মনোনয়ন তো ওনারা বলছেন আমার স্ট্যান্ডিং কমিটি উইল ডিসাইড হু উইল বি দ্য প্রেসিডেন্ট। সেই জন্য আমরা দেখি, এখনো তো তফসিল ঘোষণা হয়নি, স্থায়ী কমিটি কি বলে। যদি ওনারা দয়া করে বিরোধী দল আছে বলে মনে করেন, তখন আমাদের লিডার অফ দি অপোজিশন আছেন পার্লামেন্টে, তখন দল বা বিরোধী দল তখন তাদের চিন্তা পেশ করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, মেহেরাব বলছিলাম এখন টেলিভিশন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই বর্তমানে আমরা অনেক শুনি এবং দেখি, সেটা হচ্ছে নিয়োগ বাণিজ্য বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে এবং বিশাল অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগটা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে জামাত ইসলাম কি শুধুমাত্র এই যে নিয়োগ আর যেখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে কি এই প্রতিবাদ জানাবেন, নাকি এর পেছন থেকে অন্য কোনো ধরনের বড় ধরনের কোনো রাজপথের কোনো আন্দোলনের মাধ্যমে যারা ভুক্তভোগী তাদের সহযোগিতা করবে? না, আমরা তো রাজপথের কর্মসূচি আমাদের অব্যাহত আছে এবং জনদুর্ভোগের সব ইস্যুই আমাদের কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত আছে। এক একটা তো যোগ হইতেছে, তো এটা আমরা করব। আর পার্সোনালি যারা ডিপ্রাইভড হচ্ছে, অনেক বিসিএস কোয়ালিফাই করে সব পরীক্ষায় ভেরিফিকেশন উত্তীর্ণ, নিয়োগ দিচ্ছে না। তারপরে এই সমস্ত দলীয়করণ, আমরা ইন্ডিভিজুয়ালি যাদেরকে যতটুকু পারি সম্ভব তাদের পাশে দাঁড়াচ্ছি, পরামর্শ দিচ্ছি, সহযোগিতা করছি। সরকারের উচ্চ পর্যায়ে যেখানে যতটুকু সম্ভব কথা বলার সুযোগ আমাদের থাকবে, প্রয়োজনে সেখানেও আমরা কথা বলবো, কিন্তু জনদুর্ভোগ থেকে জনগণকে আমরা রক্ষা করার জন্য আলোচনা, আন্দোলন, প্রেস কনফারেন্স, উইদিন দ্য পার্লামেন্ট, আউটসাইড দ্য পার্লামেন্ট, সব জায়গাতে আমরা আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময় বিভিন্ন নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকার কারণে আপনাদের দলীয় বিভিন্ন পন্থায় নেতাদেরকে আপনারা অপমান দিচ্ছেন। আসলে কেন এই ধরনের সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন? প্রাসঙ্গিক না আমাদের আজকের সংবাদ সম্মেলনের বিষয়ের সাথে। ব্যাপার হচ্ছে যে এক একটা দলের তো সদস্য হওয়ার কিছু শর্ত, কিছু গুণাবলী থাকে। জামাত ইসলামী একটা আদর্শভিত্তিক ইসলামী আন্দোলনের নাম। একদিকে যেমন আমাদের দেশ গঠনের জন্য, সরকার গঠনের জন্য রাজনৈতিক প্রোগ্রামও আমাদের কর্মসূচির মধ্যে আছে, তেমনি ব্যক্তির চরিত্র, নৈতিকতা, তার আদর্শ জীবন গঠনের কিছু আদর্শিক কার্যক্রম এবং চরিত্র গঠনের কর্মসূচিও কিন্তু আমাদের এই আন্দোলনে আছে। এই জন্য আমরা এটাকে শুধু রাজনৈতিক আন্দোলন বলি, এটা আমাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান। তো জামাত ইসলামের সদস্য হওয়ার জন্য আমাদের গঠনতন্ত্রের কিছু শর্ত আছে। আপনাদের কাছে গঠনতন্ত্র ওয়েবসাইট সব জায়গায় আপনারা পাবেন। তার মধ্যে একটা অন্যতম শর্ত হলো যে তিনি সকল ফরজ ওয়াজিবগুলো মানবেন, কবিরা গোনা থেকে নিজেকে বাঁচাবেন। আরও অনেকগুলো ৬-৭টা শর্ত আছে। এটা সবার জন্য না, যিনি সদস্য হবেন। আমাদের যতগুলো স্তর আছে, সহযোগী, সক্রিয়, কর্মী, অগ্রসর, সদস্য, ৫-৬টা স্তর তাকে অতিক্রম করতে হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেমন শ্রেণীতে শ্রেণীতে আলাদা পড়া, আলাদা সিলেবাস, আলাদা স্তর, আমাদের সদস্য হচ্ছে সর্বোচ্চ স্তর। এখানে আসতে গেলে এইসব শর্ত পূরণ করতে হবে। এটা ইসলামের উন্নত নৈতিকতার সার্বজনীন মিনিমাম একটা স্ট্যান্ডার্ড, এটা আদর্শ মুসলমানের জন্য, এটা আমরা নির্ধারণ করেছি। তো এটা সবসময়ই ছিল, হঠাৎ করে আমরা করছি তা না। কোনো কোনো জায়গায় আমরা খবর পেলাম যে মাঝখানে
এই সব শর্তের কোনো কোনো জায়গায় একটু ব্যতিক্রম হয়ে গেছে। মাঝখানে দেশের পরিস্থিতি, নেতৃবৃন্দের উপরে জেল, জুলুম, অত্যাচার, দেখা সাক্ষাৎ, অফিস বন্ধ, কমিউনিকেশনটা অনেক জায়গায় গ্যাপ ছিল, বিশাল সংগঠন। তো আমরা এই সমস্ত ইনফরমেশন নিয়ে বাকায়দা একেবারে পদ্ধতিগতভাবে আমাদের সিদ্ধান্ত গ্রহণকারী অ্যাপেক্স ফোরাম, যেটা নির্বাহী পরিষদে আমাদের সম্মানিত আমির জামাতের সভাপতিত্বে এইসব বিষয়ে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে এটা একটা, যে শুধু সদস্যের ক্ষেত্রে ওনারা তো করতেছে, আমাদের অনেক কর্মীরা আছে, বড় বড় দায়িত্ব পালন করেন, বিভিন্ন জায়গায় চাকরি করছেন অব্লিগেশন নিয়ে, কিন্তু তিনি যেহেতু শপথ পড়েছেন ইসলামের এই বিধানটা তিনি রক্ষা করবেন ফুল টাইম, সেই জন্য আমরা তাকে শপথ রক্ষা করার কাজে সাহায্য করার জন্যই পরামর্শ দিয়েছি, যে তিনি প্রয়োজনে ওই কর্মস্থলটা পরিবর্তন করলে আবার এটা উজ্জ্বল হয়ে যাবে, যতক্ষণ ওখানে থাকবেন ততক্ষণ এটা একটু সাসপেন্ড থাকবে, এটা কোনো বহিষ্কার না, বাতিল না, জাস্ট তার এইটা একটু ওই সময় পর্যন্ত সাসপেন্ড থাকবে সাময়িক। এটা আমাদের সাংগঠনিক একটা ডিসিপ্লিন, এর বেশি কিছু নয়। ঠিক আছে, আমরা কয়েকটা লাশ বিভিন্ন জায়গায় ঢাকা মেডিকেলে গত এক সপ্তাহে প্রায় 5 থেকে 6টি লাশ আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় দুর্ঘটনার মধ্যে শুটাও হচ্ছে, গোলাগুলিও আমরা পরবর্তীতে কর্মসূচি দিচ্ছি এবং প্রশ্ন হচ্ছে সাধারণ এই জায়গাটা আপনারা কিভাবে দেখছেন? হঠাৎ করে এই ঢাকা মেডিকেল এলাকায় জি জি, আমাদের আমি তোমার আজাদ ভাই বলছেন 11 দলের সমন্বয়ক, উনি এই বিষয়ে একটু জবাব দিচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি এত ভয়াবহ, কয়টা লাশ গণবেন আপনি? সাম্প্রতিক ঢাকায় 122টা লাশ পাওয়া গেছে, 122টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এটা আজকে নিউজে আপনারা পাবেন কিভাবে এই লাশগুলো ঘটতেছে এবং এই অস্ত্রের উৎস কোথায়, এবং এগুলো চুক্তিভিত্তিক কিলিং কন্ট্রাক্টের ভিত্তিতে হচ্ছে, এগুলো পত্রিকায় আসছে, আমরা দেখেছি। এই জন্য ঢাকা মেডিকেল কলেজে 6টি লাশ, এটা 122টার চাইতে তো বেশি না। এখন মূল কথা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, এবং এটা দেখার কেউ আছে বলে মনে হয় না। কারণ আমাদের দেশে এখন সবচেয়ে আলোচিত বিষয় আসলে বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীকে, আবার যিনি আছেন উনি কয় মন্ত্রণালয়ের মন্ত্রী? সর্বমন্ত্রী। এটাই যদি অবস্থা হয় তাহলে এ ধরনের লাশ আরো পাওয়া যাইতে পারে, এটা মূলক নয়। এবং চুক্তিভিত্তিক যে কিলিং হচ্ছে বলে আজকে সংবাদপত্র প্রকাশ, এটা দেখার দায়িত্ব কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই জন্য তো এই মন্ত্রণালয়টা সরকার পরিচালনা করে বিশাল একটা বাজেট দিয়ে। এখানে সরকারের চরম ব্যর্থতা, এই মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার কারণে এই ঘটনাগুলো ঘটছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই অবস্থা চলতে থাকলে দেশে একটি অরাজকতা তৈরি হবে এবং চরম নৈরাজ্যের দিকে যে চলে যাবে, জনজীবন নিরাপত্তাহীনতা ও হুমকির মধ্যে পতিত হবে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেবেন, সরকার যথাযথ পদক্ষেপ নেবেন। যদি না নেন তাহলে জনগণই তার বিরুদ্ধে প্রতিরোধ করবে এবং চলমান আন্দোলনে যে আমরা 11 দল আছি বিরোধী দলের পক্ষ থেকে, এটাকে সর্বাধিক গুরুত্ব সঙ্গে আমরা বিবেচনায় ভূমিকা রাখবো। ব্যাস, এবার জোবায়ের ভাই একটু ধন্যবাদ জ্ঞাপন করবেন, আমাদের নামাজের সময় আসন্ন, প্লিজ। ধন্যবাদ। আচ্ছা, এইটাই লাস্ট, এই লাস্ট, এরপরে আর জন্য লাস্ট না হয়, প্লিজ। বৈশাখী টিভি বলেন। আসলে আমার নিজের পরিচিতর আগে দুজন অলরেডি আমার সাংবাদিক ভাইয়া, সিনিয়র ভাইয়া, জি, তাদেরটা আগে বলি। সেটা হচ্ছে যে স্থানীয় যে সরকার নির্বাচন সামনে অনুষ্ঠিত হবে, নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে, চেয়ারম্যান, মেয়রের ক্ষেত্রে ইউনিয়ন চেয়ারম্যান, স্নাতক সর্বনিম্ন শিক্ষক যোগ্যতা করতে হবে। এটা কি জামাত ইসলাম কিভাবে যৌক্তিক করে করে? এটা হাইকোর্ট একটা রুল দিয়েছে, এটা হাইকোর্ট, এটা এখনো ডিসিশন না, হাইকোর্টের রুলের নিষ্পত্তি হয়নি, হোক, তারপরে আমরা দেখব। পরের প্রশ্নটা হচ্ছে যে রাজধানী সহ
বিশেষ করে রাজধানীতে বিভিন্ন এলাকায় কিন্তু গ্যাস নেই, গ্যাস সংকট। রাইট। এবং এলএনজি গ্যাস না থাকার কারণে বিশেষ করে যারা সিএনজি চালিত যানবাহন আছে, জি জি, সেসব আয়ে মানুষরা কিন্তু ভোগান্তি করছে। আমরা লক্ষ্য করেছেন গতকালকে আমরা গ্যাস সংকটের ব্যাপারে শক্ত একটা স্টেটমেন্ট করেছি। আমাদের আরও কর্মসূচি আছে, আমরা এই ব্যাপারে সব দিকেই আমাদের ভূমিকা রাখবো। পার্লামেন্ট তো এখন সেশন নাই, আমরা স্টেটমেন্ট এবং রাজনৈতিক কর্মসূচি দিয়েই সরকারের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। ধন্যবাদ। সবশেষ আমার নিজেকে তো এগুলো কি পরের? বলেন শেষ। আমি দেখেছি, আমি আমার নিজ এলাকা দিয়ে উদাহরণ দিই, আমার ফরিদপুরে কিন্তু জামাত ইসলাম একজন। জি তো আমরা দেখলাম মানে ফেসবুকে দেখলাম এটা বিভিন্ন স্থানীয় পত্রিকাতে শিডিউল করছে যে ফ্যামিলি কার্ড এই স্কুলে দাঁড়িয়েছে এখন ফ্যামিলি কার্ড হচ্ছে এটা করবে স্থানীয় এন্ট্রি করতে পারবে না, কিন্তু স্থানীয় যে বিএনপি নেতা আছে জি জি, এই বিষয়টা নিয়ে সারা দেশে। এটা সারা দেশেই হচ্ছে। জনগণ কিন্তু হবে। আপনাকে ধন্যবাদ। না, আপনি রিয়েল চিত্রটাই তুলে ধরেছেন। হামিদ ভাই ব্যাপারে আগেও বলেছেন, আমরা নির্বাচনের আগেও এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই যত রকম বলা হচ্ছিল, এই আশঙ্কা আমাদের নেতৃবৃন্দ আমির জামাত সহ বলেছিলেন। তাই কার্যত দেখতে পাচ্ছি যে ওনারা ওই এটা যে জনগণের টাকা যাই দিক, কিন্তু সংসদ সদস্যদের কোনো ভূমিকা নাই যদি তিনি বিরোধী দলের হন। এবং আরও দুঃখজনক লক্ষ্য করেছেন তো যে বিরোধী দলের নির্বাচনী আসনগুলোতে উন্নয়ন কাজ তদারক করার জন্য সরকারি দল থেকে যারা সংরক্ষিত ছিলেন মহিলা, তাদেরকে জামাতের আসনগুলোর উন্নয়ন ওনারা মনিটর করবেন। হোয়াট ইজ ইট? তো সাংবিধানিকভাবে একজন এমপির অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। আমি নির্বাচিত এমপি, আমার এলাকার লোকেরা আমাকে ভোট দিয়েছে, আমার এলাকার উন্নয়ন, আইন শৃঙ্খলা সব কিছুর দায়িত্ব আমার। সেখানে সংরক্ষিত সিটের একজন মহিলা যিনি এই এলাকার নন, তিনি এসে আমার উপরে খবরদারি করবেন। অতীতে তা ছিল না। এগুলো দলীয়করণের, কর্তৃত্ববাদী শাসনের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। এখন আমাদের প্রচার বিভাগ, ধন্যবাদ।